ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে আমরা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী মাসুম আহমেদের সাথে আলোচনা করছিলাম। তো এরপরে আমরা দ্বিতীয় পর্বে এখন আবার আলোচনাতে বসছি। তো ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে তো সবাই আমরা বুঝি যে ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে কী হবে। তৎসত্ত্বেও আমরা যখন আলোচনা করি একটা জিনিস, তখন কিছু পয়েন্টস অ্যান্ড আসপেক্টস আসে যেটা আমাদের কাছে মনে হয় যেন মানে এটা বোঝার জন্য আমাদের জন্য হেল্পফুল। তো আমি একটা করছিলাম, ক্রিটিসিজমের একটা ক্রিটিসিজম করছিলাম, মানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা সর্ট অফ ক্রিটিসিজম। এটা আসলে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্রিটিসিজম না, কিন্তু আচ্ছা বিষয়টা আমি যদি বলি যে কিছু লোকেরা আছে যে যারা সবসময় মানে ক্রিটিক্যাল। কেউ যদি কোনো একটা কিছু অ্যাট নর্থ প্রপোজ করে, তারা তখন সাউথের পক্ষে নিয়ে নর্থের বিরোধিতা করবে। আবার কেউ যখন সাউথের কথা বলবে, তখন ওই একই লোক কিন্তু আবার নর্থের পক্ষ নিয়ে মানে সাউথের বিরোধিতা করবে। তাদের কথা হচ্ছে যে এর মাধ্যমে তাহলে একটা জিনিসের একটা ক্লারিফিকেশন হলো। এটা তো সঠিক যে কোনো একটা কিছু আলোচনা করার সময় আপনি যেটা বলছেন যে ইকো চেম্বারের মধ্যে না থেকে আমাকে একটা ওপেন এয়ার আসতে হবে এবং অন্যদের কথাগুলো শুনতে হবে। সেজন্য তো আমরা যেসব পক্ষগুলো উপস্থিত নেই তাদের কথাগুলো কি হতে পারে সেগুলো আলোচনা করি। কিন্তু আমার সমালোচনাটা এখানে ছিল যে কিছু লোকেরা সমালোচনার জন্য সমালোচনা করে, এবং তাদেরকে যদি বলা হয় যে হোয়াট ইজ ইউর পয়েন্ট অ্যাকচুয়ালি, হোয়াট ইউ প্রপোজ, হ্যাঁ এগুলো আপনি অপোজ করলেন বোঝা গেল, কিন্তু আপনার প্রপোজিশনটা কি? তখন বলছেন আমার কোনো প্রপোজিশন নাই, আমি শুধু ক্রিটিক করছি। তা আমার মনে হয় যেন এটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা অ্যাবিউজ হয় আর কি। তো মাসুদ এটার ব্যাপারে বলছিলা যে একটা টার্ম বলতেছিলা যে অ্যানার্কিজম। আচ্ছা, তো অ্যানার্কিজম নিয়ে তুমি যদি একটু বলতেন। না, অ্যানার্কিজম তো এই পোস্ট মডার্নিজমেরই একটা ব্যাপার, কিন্তু এই একাডেমিক্যালি ব্যাপারটা যেরকম আর আমাদের এখানে প্র্যাকটিক্যালি ব্যাপারটা যেরকম, আমার কাছে মনে হয় দুইটার মধ্যে একটা তাৎপর্যগত পার্থক্য আছে। যেমন কথার কথা, অ্যানার্কিজমের বর্তমানে লিভিং লিজেন্ড যারা অ্যানার্কিস্ট, নোয়াম চমস্কি হচ্ছে লিভিং লিজেন্ড। বাট নোয়াম চমস্কি অ্যানার্কিজম বলতে যেটা মিন করে সেটা কিন্তু ওই যে মানে কথার কথা অ্যানার্কি বলতে বাংলা আমরা মানে প্রথমে আমাদের মধ্যে চিন্তা যেটা আছে সব কিছু ধ্বংস করে একদম চুরমার করে দাও, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, নোয়াম চমস্কির অ্যানার্কিজম কিন্তু ওই অর্থে ওইরকম কিছু না। নোয়াম চমস্কির কথা হচ্ছে যে আপনাকে সবসময় রাষ্ট্র নামক যেই দানব বা রাষ্ট্র নামক যেই শক্তি আছে এটার ব্যাপারে আপনাকে সবসময় ক্রিটিক্যাল থাকতে হবে। আপনাকে সবসময়, কারণ রাষ্ট্র হচ্ছে এমন এক মানে বড় শক্তি যেটা যদিও নাগরিকদের কল্যাণের জন্য গঠিত হয়েছে, বাট রাষ্ট্রের এমন শক্তি আছে যেটা যে কোনো সময় নাগরিকের বিরুদ্ধে সেটা ইউজ করে চান্স পাইলেই। তো সুতরাং আপনাকে সবসময় একটা ক্রিটিক্যাল রোল আপনার প্লে করতে হবে যেন রাষ্ট্রটা লাইনে থাকে। আমি যদি ধরে বুঝি যে নোয়াম চমস্কির অ্যানার্কিজমটা হচ্ছে অনেকটা এরকম একটা ব্যাপার, তো আমার কাছে মনে হয় এটা একটা কনস্ট্রাকটিভ হইতে পারে এক অর্থে। তো আমাদের দেশে এই ফেসবুকে আমরা যারা উঠতে বুদ্ধি এর মাধ্যমে এটাই কি ব্যাপার যে তাহলে যে আমরা রাষ্ট্রকে মানব না, রাষ্ট্রকে বাধ্য হওয়ার চেষ্টা করব এবং রাষ্ট্রহীন থাকার চেষ্টা করব, সেটাই বলতেছি যে রাষ্ট্রহীন সমাজ, ওই যে এটা মানে তাহলে শ্রেণীহীন সমাজ। আমি সেটাই বলতেছি যে আমাদের দেশে যারা এগুলো নিয়ে কথাবার্তা বলে, অ্যানার্কিজমের কথা বলে, তারা কিন্তু এই এমন সব আবল তাবল কাজকর্ম এবং কথাবার্তা বলে যে জাস্ট যে কোনো কিছু যা কিছু হবে এটার বিরোধিতা করতে হবে, মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে হবে। নোয়াম চমস্কিও কিন্তু আপনি এরকম পাবেন না যে বিরোধিতার খাতিরে বিরোধিতা। তাহলে একটা হলো সত্যকে জানার জন্য মানে সমালোচনা, আরটা হলো শুধু সমালোচনার জন্য সমালোচনা। ওইটা তো আপনার ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট বলতেছেন, আমি বলতেছি পলিটিক্যাল অ্যাসপেক্ট। ফিলোসফি আর পলিটিক্স তো দুই জিনিস। সত্যকে জানা এটা তো একটা ফিলোসফিক্যাল ব্যাপার। আমি বলতেছি বাংলাদেশে যারা অ্যানার্কিজম করে তারা তো মোস্টলি পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে করে, এবং নোয়াম চমস্কির পজিশনটাও পলিটিক্যাল, যদিও এটার পিছনে একটা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি বলতেছি যে আমাদের এখানে যারা করে এই অ্যানার্কিজম করে, তারা আসলে একাডেমিক অর্থে অ্যানার্কিজম বলতে যেটা মিন করে
আদতে সেটার মধ্যে সেই রেঞ্জের মধ্যে থাকে বলে আমার মনে হয় না আর কি। তাদেরটা আসলে এই সেই অর্থ বিবেচনা করলে এদেরকে অ্যানার্কিস্ট বলা যায়। অ্যানার্কিস্ট শব্দটার মধ্যে ল লেসনেস বা নৈরাজ্যবাদ তা আছে। আরবিতে যে টার্মটা আছে ফেতনাবাজ, হ্যাঁ ফেতনাবাজিতা কাইন্ড অফ। তো যাই হোক, ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপারে যে আমরা আলোচনা করছিলাম যে সমালোচনার জন্য সমালোচনা না হয়ে সমালোচনাটা হওয়া উচিত কোন একটা মানে গ্র্যান্ড প্যারাডাইম থেকে। আমি কোনো কিছুকে ক্রিটিক করব অন বেসিস অফ হোয়াট, কিসের জন্য ক্রিটিক করব, কী জিনিস পাইতে চাই, কী জিনিস নাই বলে আমি এটাকে মানে অ্যাপ্রুভ করছি না, বা কী জিনিস আছে বলে সেটাকে আমি অ্যাপ্রুভ করছি। তাহলে সেই জিনিস সম্বন্ধে তো আমার মানে মানে ইয়ে থাকতে হবে। আমার আই শুড হ্যাভ এ পয়েন্ট, আই শুড হ্যাভ এ গ্রাউন্ড, আই শুড হ্যাভ এ প্যারাডাইম, বা আমরা যদি বলি যে একটা স্ট্রাকচার তো আমার লাগবে। তাহলে তাহলে দেখা যাচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সাথে কিন্তু আপনার এই যে আপনি বলছিলেন যে থিঙ্কিং অফ থিঙ্কিং, মেটা থিঙ্কিং, তাই না? এটা যদি আরেকটু এক্সপ্লেন করতেন। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রে আজকে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং কি, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রয়োজনীয়তা কি, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অভাব কেন আমাদের সমাজে এত বেশি, এবং কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ানো যায় এই বিষয়ে আলোচনা করব। তো আজকের এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক জনাব মোজাম্মেল হক, এবং আছেন সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রের দুজন পরিচালক জনাব মাসুদুল আলম এবং সৌরভ আবদুল্লাহ। তো আমরা আলোচনাটা টু দ্য পয়েন্টে করতে চাই। তো এই জন্য আমার প্রস্তাবনা হচ্ছে যে আমরা সবাই 5 মিনিট এই 4টা পয়েন্টে কথা বলবো, যে আমি ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে কি বুঝি, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রয়োজনীয়তা কি, আমাদের চারপাশে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের এত অভাব কেন, এবং কিভাবে মানুষের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা গ্রো করা যায়। তো আমি শুরুতেই আমার মতামতটা দিচ্ছি, তারপরে আমরা বাই টার্ন অন্যদের কথাও শুনবো। তো আমার মনে হয়েছে যে বর্তমানে যে একটা সমাজে আমরা বসবাস করছি, বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, এবং যে এই সোশ্যাল মিডিয়ার যে জগৎ আমরা বাস করছি, এই পুরো সবগুলো বিষয় আমরা সামনে রাখলে এখানে ক্রিটিক্যাল থিঙ্কিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমাদের যুব সমাজ এবং শিক্ষিত অশিক্ষিত সবার ভিতরেই মোটা দাগে একটা মানে বিভিন্ন বহুমুখী চিন্তার একটা অভাব দেখা যায়। আমরা খুবই সরলরৈখিক চিন্তায় অভ্যস্ত, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটাকে বলি, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় যেটাকে আমরা বলি রোট লার্নিং, সেরকম আমরা মুখস্থ কিছু আইডিওলজি, মুখস্থ কিছু চিন্তা, মুখস্থ কিছু বিরোধিতা, মুখস্থ কিছু সমর্থন, মানে মুখস্থ বিদ্যা, এরকম একটা মানে ডগম্যাটিক ব্যবস্থা আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। তো যার ফলে কি হচ্ছে, অনেকগুলো জটিল সমস্যার সৃষ্টি হচ্ছে। ব্যক্তি জীবনে যেরকম আমরা কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এর আগ পাশ তলা বিবেচনা না করে একমুখী চিন্তা যখন করি, তখন এক ধরনের বিপদের সংখ্যা দেখা যায়। এটা ব্যক্তিগত বিভিন্ন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও হয়, এবং সামষ্টিকভাবে যেটা হয় যে একটা গোষ্ঠী বিরোধিতা, আমরা দেখি এ পার্টি বি পার্টির বিরোধিতা করছে, বি পার্টি এ পার্টির বিরোধিতা করছে, এবং আমরা খুবই অবাক হই যে ইভেন সমাজের সবচেয়ে শিক্ষিত শ্রেণী যারা আছে, তারাও তথাকথিত শিক্ষিত শ্রেণীরাও মানে সে যেই দলে বিলং করে সেই দলের আইডিওলজির বাইরে গিয়ে কোনো কথা বলতে পারে না। যদিও সে হয়তো পার্সোনালি জিনিসটা ফিল করে না, কিন্তু সে ওই তার দলের অন্য বিরোধী দলকে বিরোধিতা করা আর নিজ দলকে প্রমোট করা, এই দুইটা বিষয়ের ভিতরেই থাকে। সে ক্রিটিক্যালি চিন্তা করে না। ফর এক্সাম্পল, বর্তমানে আমরা যখন বাংলাদেশে যদি উন্নয়ন নিয়ে কথা বলতে দেখি, তো সেখানে যখন কোনো বিরোধী রাজনৈতিক দলের লোকেরা বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা বলে, তখন তারা একটা খুবই এই যে বাংলাদেশের সোকল্ড যেসব ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা দেখি চারপাশে, রাস্তাঘাট, ভবন, এগুলোর যে উন্নয়ন হয়েছে, এগুলি নিয়ে তারা এক ধরনের নেতিবাচক অ্যাটিটিউড শো করে যে এটা খুবই স্বাভাবিক, উন্নয়ন হইতেই পারে।
কিন্তু তারা গভর্নমেন্টের এই প্রচেষ্টাকে বা গভর্নমেন্টের এখানে যদি বিন্দুমাত্র কোনো অবদান থেকে থাকে সেটাকে তারা স্বীকার করতে চায় না। তো বা গভর্নমেন্টের যে একটা আরও সুদূর প্রসারী উন্নয়ন প্রকল্প থাকতেও পারে সেই জিনিসটাকেও নিতে চায় না। মোট কথা হচ্ছে আমরা এই সামাজিক জীবনেও এরকম খুব সরল রৈখিক এবং একটা বক্সের ভিতরে থেকে চিন্তা ভাবনা করি। গভর্নমেন্টের পক্ষে যারা লোকজন আছে তারা তো আবার মানে এইগুলোর ক্ষেত্রে গভর্নমেন্টের অবদান ছাড়া আর বাকিদের যে কোনো ব্যাপার আছে, গ্লোবালাইজেশন, আমাদের যে ভিতরকার যে ডেভেলপমেন্ট, নানা কিছু, এগুলো কোনো ফ্যাক্টর না নিয়ে যায় ইট ইজ বিকজ অফ দেয়ার লিডারশিপ অ্যান্ড গভর্নমেন্ট এটা সম্ভব হয়েছে। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টে এভাবে বলতে চাচ্ছিলাম। তো এটা হচ্ছে একটা সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে। আর মোটা দাগে আমাদের যুব সমাজের একটা বড় বিভ্রান্তির জায়গা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে। আমরা সোশ্যাল মিডিয়াতে যেই সকল নিউজ আমরা পাই এবং যে সকল নিউজ আমরা শেয়ার করি, এখন দেখা যায় যে কোনটা ফেক নিউজ আর কোনটা রিয়েল নিউজ এই বিবেচনাটাও আমরা করি না। আমরা কিন্তু একটা জিনিস শেয়ার করে দিই এবং এইসব শেয়ারের ফলে দেখা যায় যে দেশের বিভিন্ন জায়গায় বড় ধরনের দাঙ্গাও হয়, যে ধর্মীয় দাঙ্গা, রাজনৈতিক দাঙ্গার খবর আমরা দেখি। যে ফেসবুকে কেউ একটা যে কাবা শরীফকে অবজ্ঞা করে একজনের নাম দিয়ে একটা পোস্ট দেওয়া হলো এবং তারপরে জনমত গঠন করে অমুক এলাকায় যে হামলা করা হলো, এই ধরনের আমরা অনেক ঘটনা শুনি। তো এখন আমি দেখতে পাচ্ছি যে এই যে আমরা যদি শুধু ফেসবুকে মানুষের পোস্ট শেয়ারিংয়ের বিষয়গুলো যদি অ্যানালাইসিস করি, তো সেই ক্ষেত্রে একটা প্যাটার্ন দেখা যায় যে মানুষ সেই জিনিসগুলোকে ক্রিটিক্যালি চিন্তা করে না যে আসলে এটার অথেন্টিসিটি কতটুকু এবং এটার প্রভাব কি হতে পারে, এটা করে এগুলো শেয়ার করতেছে। তো এগুলো হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং না থাকার ফলে আমি যেটা বলতে চাচ্ছি, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনেও মানুষের সমস্যা হয়। তো এর কারণ কি? ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কেন হয়, মানুষ কেন ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে না? তো এটা তো একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা এটা ছোটোবেলা থেকেই ক্রিটিক্যালি থিঙ্ক করতে শিখি না, আমাদেরকে শেখানো হয় না। যেমন আমরা ছোটোবেলায় পড়ার যেটা শিখেছি, ওই যে বলছি যে রোট লার্নিং, মুখস্থ করা। আমরা প্যারাগ্রাফও মুখস্থ করেছি, প্রশ্নের উত্তরও মুখস্থ করছি, আর পরীক্ষার হলে যায় লিখে দিয়ে আসছি। কিন্তু আমি নিজের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, অবজারভেশন এগুলি খাটাইয়া কোনো কিছু কিন্তু আমাকে করতে হয় নাই, যার ফলে আমরা এক ধরনের প্যাসিভ ফিডিংয়ে অভ্যস্ত হয়ে পড়ছি। আমাদের গাইড বইয়ের মধ্যে যেই নোট লিখে দিয়েছে আমরা সেটাই মুখস্থ করছি, ওখানে কথাটা কি আসলে কতটুকু বাস্তব সেটা আমরা কিন্তু পর্যালোচনা করি নাই। এবং আমাদের পুরো শিক্ষা ব্যবস্থারই একটা দুর্বলতা এটা, যে এখানে এই মুখস্থ বিদ্যাটাকেই অ্যাপ্রিসিয়েট করা হয় এবং এটা দিয়ে যে যত বেশি ভালো জিপিএ পায় আমরা তাকে তত ভালো ছাত্র হিসেবে ট্রিট করি। তো যেই ছেলেটা বেশি প্রশ্ন করে, যে সত্যিকার অর্থে জানতে চায়, যে একটা কাউন্টার আর্গুমেন্ট আনে, তাকে আমরা কিন্তু ছোটোবেলা থেকেই নিরুৎসাহিত করি। তো মোটা দাগের সামারিটা হচ্ছে এটাই যে আমরা একটা আনক্রিটিক্যাল থিঙ্কিং কালচারের মধ্যেই বেড়ে উঠি, বা আমরা মুখস্থ বিদ্যা, যে বড় যেটা বলছে সেটাই সঠিক, তোমার চিন্তা করার দরকার নেই, তোমার আগে আরও অনেকে এই বিষয়ে চিন্তা করছে, তুমি জাস্ট ফলো করো। তো এটা একটা বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমরা এই টিনেজার হইতে হইতে বা যখন আমরা নিজেরা ভাবতে শিখি, নিজেদের একটা অবজারভেশন আসে, যেই সময় আমরা হয়তো নিজের চিন্তাভাবনাগুলোকে সামনে নিয়ে আসবো, ততদিনে আমরা কোনো একটা সার্কেলে নিজেকে আইডেন্টিফাই করে ফেলি। আমরা এটা কোনো একটা পলিটিক্যাল সার্কেল হইতে পারে, ইন্টেলেকচুয়াল সার্কেল হইতে পারে। তো যখন কোনো একটা সার্কেলের মধ্যে আমরা চলে যাই, তখনও আমরা কিন্তু নিজস্বতাটা হারায় ফেলি। তখন আমাদেরকে সামহাউ সেই সার্কেলের ভ্যালুসগুলোকে আপহোল্ড করতে হয়, আমরা পুরোপুরি কনভিন্স না হলেও করতে হয়। বিষয়টা আমি যদি উদাহরণ দিয়ে বুঝাতে চাই, ওয়েন উই আর ইন এ প্রসেশন, যখন আমি কোনো একটা মিছিলে অংশগ্রহণ করি, তো মিছিলে যদি বলে যে অমুকের গালে গালে, তারপর একটা বলতে হবে জুতা মারো তালে তালে। তো এই হয়তো আমি ইন্ডিভিজুয়াল, আমি এই এটা পছন্দ করতেছি না, বা আমার কাছে এটা খুবই হাস্যকর বা ইনসিগনিফিকেন্ট মনে হচ্ছে, কিন্তু যেহেতু আমি মিছিলে আছি আর যেহেতু ওটা বলা হয়েছে, তাইলে আমাকেও এই জিনিসটাই রিপিট করতে হবে। তো এরকম মিছিলে যে থাকা লোক, সে কিন্তু ওই মিছিল যারা লিড করতেছে বা যে স্লোগান দিচ্ছে, সে যেভাবে গাইড করে সেভাবেই যায়। তো আমরা যেহেতু এরকম গ্রুপে গ্রুপে বিভক্ত, আমাদের গ্রুপ আইডিওলজিগুলোকে আমরা শুধু করি, আপহোল্ড করি।
এবং আমরা আমাদেরকে একসময় এটাই শিখতে বাধ্য করা হয় যে এক ধরনের কনস্পিরেসি থিওরি আছে, ওরা যা যা করতেছে সব আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য করতেছে, ওখানে ভালো কিছু নাই। তো এই জিনিসগুলো করার ফলে আমরা ওই গ্রুপ ডাইনামিক্সগুলোকে আপহোল্ড করার কারণে নিজের চিন্তাভাবনা, নিজস্ব চিন্তাভাবনা সেটা খুব আমরা করি না বা দেখতে পাই না। এটা আর একটা বড় কারণ, যেটা আমার কাছে মনে হয় যে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ইয়ার কারণ। আর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং তাইলে আমরা এনশিওর করতে পারি কিভাবে, এটা খুবই জরুরি যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা পরিবার থেকে শুরু হতে হবে। আমরা অনেক সময় ছোটো বাচ্চারা যখন বাবা মার কাছে এসে একটা জিনিস জানতে চায়, আমরা কোনো একটা উত্তর দিয়ে দিই, ভাবি যে ও ছোটো মানুষ, ওর কি দরকার, বা ওকে থামাই দিই, এটা কোনো জরুরি দরকার না, পরে বসো। কিন্তু আমরা লক্ষ্য করলে খেয়াল করবো যে আমরা যারাই বাবা মা হয়েছি, আমাদের 2, 2.5, 3 বছরের বাচ্চারা কিন্তু অনেক সিগনিফিকেন্ট কোয়েশ্চেন করে এবং তাদেরও পার্সোনাল অবজারভেশন আছে। কিন্তু আমরা যখন ওদেরকে ওই অঙ্কুরি ওই প্রশ্নগুলোকে থামাই দিই, তখন কিন্তু ওরা আর যখন বড় হয়ে ওঠে তখন আর প্রশ্ন করার উদ্যমটা হারায় ফেলে। ওরা আর তখন ক্লাসেও প্রশ্ন করে না, বা কোনো আইডিওলজি বা সব কিছুকে তারা গ্রান্টেড হিসেবে মনে করে। বাংলাদেশের মানুষের যদি রাস্তায়, আমি এক সময় দেখছিলাম ভোটের আগে সাধারণ মানুষের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে যে এই যে নতুন সরকার আসতেছে, এখানে ওদের কাছে আপনার প্রত্যাশা কী? আমরা কোনো প্রত্যাশাই নেই, কারণ মানুষ ভাবছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে যে আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছে, উই আর ডেস্টাইনড টু বি লাইক দিস, এগুলি সব আমাদের ভাগ্যের লেখন, ঠিক আছে? আমরা কোনো কিছুই, আমরা যে আসলে এই অনেকের ভুল সিদ্ধান্তের শিকার, বা আমরা যে চাইলে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারি, এই চিন্তা ভাবনাটাই অধিকাংশ মানুষের মধ্যে নাই, কারণ আমাদের সমাজ পরিবার থেকে আমরা সেভাবে শিখাতে পারি না। তাহলে কি করতে পারি? আমরা পরিবারে আমাদের বাচ্চাদেরকে ইন্সপায়ার করতে হবে কোশ্চেন করতে দেওয়ার জন্য। আমরা শ্রেণীকক্ষে শিক্ষকরা ছাত্রদেরকে ইন্সপায়ার করতে হবে যে তোমার টিচার যেটা বলতেছে এটাই যে লাস্ট ওয়ার্ড বা ফাইনাল থিং, এটা না, ইউ ক্যান অলওয়েজ রেইজ কোয়েশ্চেন। একটা জিনিস বাংলাদেশে খুব মোটা দাগে এখনও আমরা যদি ইউনিভার্সিটি স্টুডেন্টদের থেকে সার্ভে করি, দেখা যাবে যে আমার ধারণা 70% স্টুডেন্টই মনে করবে যে বইতে যেটা লেখা আছে এটাই ঠিক, যদিও আসলে এখানে ভুল কিছু থাকতে পারে, এই চিন্তাটাই তাদের নাই। তাহলে এই কালচারটা রেইজ করতে হবে যে মানে কোশ্চেন করার কালচারটা, এবং শিক্ষকদেরকেও তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। কোশ্চেনটা যতটা ইনসিগনিফিকেন্ট বা ভুল কোশ্চেন হোক না কেন, প্রথমে তাদেরকে কোশ্চেন করতে স্পেসটা দিতে হবে। দ্বিতীয়ত কোশ্চেনের যে দুর্বলতাগুলি কী কী হইতে পারে সেগুলি তাদেরকে শেখাইতে হবে। এবং আমরা যখন কোনো যেই লজিক্যাল ফ্যালাসিগুলো আছে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে তাদেরকে অ্যাওয়্যার করতে হবে যে যখন আমরা কোনো একটা কিছুর সাথে অ্যাগ্রি করব, সেটাও কী কারণে করব, আর ডিসএগ্রি কী কারণে করব, সেটাও কী কারণে করব। সেটা আমি প্রায় এই ফর্মুলাটা আমার ক্লাসে আমি অ্যাপ্লাই করে দেখছি, যে আমি যদি জিজ্ঞেস করি সৌরভ আবদুল্লাহ তুমি মাসুদকে পছন্দ করো? হ্যাঁ পছন্দ করি। তুমি মাসুদকে পছন্দ করার 5টা কারণ বলো তো, তখন আর সে বলতে পারে না। তার মধ্যে এক ধরনের ফিলিং আছে, কিন্তু সে এটাকে রেশনাল লেভেলে এনে যুক্তি দিয়ে যে আমি এই কারণে তাকে পছন্দ করি। মাসুদ তুমি অমুক দলকে অপছন্দ করো? হ্যাঁ আমি খুবই অপছন্দ করি। কী কী কারণে অপছন্দ করো দেখি 5টা কারণ বলো তো। সে কিন্তু আসলে 5টা কারণ বলতে পারে না। তার মানে হচ্ছে সে কখনো নিজেকে ওই প্রশ্নটাই করে নাই যে এটা কি। তো আমার মনে হয় যে আমরা প্রত্যেকটা লেভেলেই যে কোশ্চেন করা, অবজার্ভ করা এবং ফ্যালাসিগুলো কী কী আছে সেগুলোর ব্যাপারে নিজেরা যদি সচেতন হতে পারি, তাইলে মনে হয় আমরা বেটার ডিসিশন মেকিং করতে পারবো, আমরা আদার্স অপিনিয়নকে অ্যাকোমোডেট করতে পারবো, এবং আমরা একটা ডগম্যাটিক অবস্থা থেকে বের হয়ে একটা বহু মতের, বহু অন্যের যে সিদ্ধান্ত সেগুলোকে রেসপেক্ট করতে সমর্থ হব। তো এটা বলেই আমি এবার মাসুদকে বলতে মাইক দিচ্ছি যে এই 4টা পয়েন্টে মাসুদের কথা বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ইব্রাহিম স্যারকে। তো ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে আমি যেটা বুঝি যে সেটা হচ্ছে এক ধরনের আমরা যখন ডিসিশন নেই, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা বাছ বিচার, একটা ফিল্টারিং করতে পারা, এটা আমার কাছে মনে মোটা দেখে খুব সিম্পলি আমজনতার জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং। মানে বাছ বিচারহীনভাবে জীবনযাপন, যেটা কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে এরকম কোনো মানুষ এই ধরনের জীবনযাপন করবে না। মানে এই যে কেয়ারটেকারদের ওখানে যেটা উনি বলছে যে আমজনতা, হ্যাঁ আমজনতা এত কিছু চিন্তা করে না।
বা তো আমার কাছে মনে হচ্ছে খুব সিম্পলি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যা কিছুই করব আমি জানবো যে আমি এটা কেন করতেছি এবং কেন আমি এটা করতেছি না, আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার থাকা। আর আমাদের দেশে ক্রিটিক্যাল থিঙ্কিং না থাকার পেছনে আমার কাছে মনে হয় হিস্ট্রিক্যালি আমাদের এখানে যে ইন দ্য নেম অফ আদব কায়দা, গুরুবাদিতা, হ্যাঁ, মানে এখানে ভক্তি, উপমহাদেশীয় কালচারে কিন্তু ভক্তিবাদটা খুব ডমিনেন্ট। তো এখানে এই জন্য এখানে যে শুধু হিন্দু ধর্মেই না, ইভেন ইসলাম ধর্মেও, মানে ইসলাম ধর্মে না, মানে ইসলাম প্র্যাকটিসিং যে মুসলিম সমাজ, হিন্দু সমাজ এবং মুসলিম সমাজেও কিন্তু ব্যাপারগুলো, ধর্মীয় ব্যাপারগুলোর রেশনাল, ধর্মের মধ্যেও যে ব্যাপারগুলো রেশনালিটিগুলো আছে সেগুলো তাদের প্র্যাকটিসে নাই, মানে তারা এক ধরনের ডগমেটিক জীবনযাপন করে। এই যে আমাদের যে একটা কালচারাল ওরিয়েন্টেশন, এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এখন এই মানে আমি যদি দেখি যে ওয়েস্টে তাদের যেই মানে গড়ে ওঠাটা বাচ্চাদের, মানে একটা মানুষের ছোট থেকে বড় হয়ে গড়ে ওঠাটা, যেটা মানে আমরা শুধু বলি যে তারা হচ্ছে খুব ফ্রি সোসাইটি। ফ্রি সোসাইটি বলতে আমরা মিন করি সেক্সুয়ালিটিকে, কিন্তু ফ্রি সোসাইটির যে পজিটিভ অ্যাসপেক্টটা সেটা কি, তারা কিন্তু চিন্তা ভাবনার ক্ষেত্রেও তারা খুব ফ্রি, মানে ফ্র্যাঙ্ক। এই অর্থে ওখানকার বাচ্চারা যতটা মুক্ত চিন্তা, এখন মুক্ত চিন্তা বলতে আমাদের এখানে আবার অন্য একটা অর্থ হয়েছে, মুক্ত চিন্তা মানে নাস্তিকতা। মুক্ত চিন্তার সিমিলার অর্থটা আমাদের এখানে নাস্তিকতা। আমি ওই অর্থে বলতেছি না। মুক্ত চিন্তা বলতে আমি এটাই মিন করতে যাচ্ছি যে নিজের মতো করে চিন্তা করার যে ক্যাপাসিটি, এই জিনিসটা আপনি চিন্তা করেন যে ওয়েস্টে একটা বাচ্চা যার বয়স এখনও 4 হয় নাই, সে কিন্তু যোগ বিয়োগ পূরণ ভাগ এগুলো করতে পারে। এবং আমরা কেন না জানি যে ম্যাথমেটিক্সে যে ভালো, তার রেশনাল ক্যাপাসিটি ভালো, কারণ ম্যাথমেটিক্সটা রেশনালিটির একটা ফর্ম। তাহলে এই যে আমাদের এখানে 4 বছর বয়সে বাচ্চারা কিন্তু 1-2 বলতে পারে না, বা বলতে হয়তো বা পারবে, কিন্তু যে যোগ বিয়োগ পূরণ ভাগ 1-2 যে চিনা, আন্ডারস্ট্যান্ড করা, ওটা পারে না। রিড করতে পারে, রাইট, মানে বা ওই গুণ নেওয়া বলতে পারবে, কিন্তু আন্ডারস্ট্যান্ড করা যেটা, মানে এখানে কয়টা জিনিস আছে, 2টা জিনিস আছে, এই যে এইটা বলতে পারা, এটা পারে না অনেকেই। 4 বছর একটা বাচ্চা পারে না। তাহলে এইটা কেন পারে না? আমাদের এখানে ওই এডুকেশন সিস্টেমটা না। এখন এটা কিন্তু এই এডুকেশন সিস্টেম কিন্তু ফর্মাল এডুকেশন সিস্টেম না, কারণ এই জিনিসগুলো তো স্কুলে হয় না, এটা প্রি স্কুলিং লেভেলে হয়। মানে এই যে কথাটা তো ফ্যামিলিতে, পরিবারে। ওয়েস্টে যেহেতু পরিবারের ব্যবস্থাটা নানান দিক থেকে ভঙ্গুর, সেখানে ডে কেয়ার সিস্টেম আছে, প্রি স্কুল বিভিন্ন আছে। আমাদের এখানে ফ্যামিলিতে কিন্তু এটা নাই। আমি কিছু প্যারেন্টিং গ্রুপের মধ্যে আমি যুক্ত, যেহেতু আমার একটা ছোটো বাচ্চা আছে, আমি এগুলো একটু বোঝার চেষ্টা করি। আমি দেখি যে ওখানে কোনো অভিভাবক যদি এই বাচ্চাদের বই পড়া বা এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলে, ধরুন 2, 2.5, 3 বছর বাচ্চাদের, অন্য অভিভাবকরা মানে খুব হার্শ ক্রিটিক করে যে এই বয়সে আপনি আপনার বাচ্চাকে পণ্ডিত বানাইতে চান, তারা এখন করুক না। মানে আমাদের এখানে পড়ালেখার মানে হচ্ছে একটা গদবাঁধা জঞ্জাল, ঘাড়ের উপর চেপে বসা জোয়াল, যেটা অভিভাবকরাও মনে করে, সুতরাং এই জোয়ালটাকে ওই দিন পরে দিতে পারলেই ভালো। কিন্তু এটা যে একটা আনন্দদায়ক ব্যাপার হইতে পারে, এবং এটা যে তার ব্রেইনের বিকাশের একটা ব্যাপার হইতে পারে, এবং যেটার ফলে এই ট্রেনিংটা বাচ্চাকে যেইভাবে দেওয়ার জন্য, যেভাবে দেওয়া উচিত সেইভাবে দিলে, তাইলে তার মধ্যে কিন্তু একটা ক্রিটিক্যাল মাইন্ড ডেভেলপ করবে, যেটা আমাদের কালচারের মধ্যে নাই। তো আমার কাছে মনে হয়েছে যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে একটা প্রয়োজন আছে, এই জিনিসটা আমাদের কাছে আসলে আমরা কখনো ফিল করি না। তো ওয়েস্টের অনেক খারাপ দিকের মধ্যে অ্যাটলিস্ট তাদের রাষ্ট্রের যারা চালায়, তারা কিন্তু এই জিনিসটা বোঝে যে তাদের দরকার আছে। দ্যাটস ওয়াই তাদের সমাজের ডিজাইনটা তারা ওইভাবে করছে। এখন আমাদের সমাজে তো এখন এই আশা করা লাভ নেই। আমরা যদি একটা তাহলে সমাধান কি, কীভাবে এটা ডেভেলপ করা যায়, হ্যাঁ বলতে পারি, তাহলে রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থাটা ওইভাবে সংস্কার করতে হবে, এগুলো তো আইডিয়াল কথাবার্তা হইলে তো ডেফিনেটলি ভালো। বাট আমাদের এখানে প্র্যাকটিক্যালি আমরা যেটা বুঝি যে এটা অ্যাটলিস্ট নিয়ার ফিউচার এটা হওয়ার নয়, তাহলে আমরা কি ততটার মতো ওয়েট করবো ওই যে জনগণের মতো যে এইটাই আমাদের নিয়তি, মাইনা নেওয়া আসার উপায় না? আমার কাছে মনে হয় যে আমরা ব্যক্তি পর্যায়ে এটা করতে পারি, এবং আমরা যারা নিউ জেনারেশন অভিভাবক আছি, আমাদের নিউ জেনারেশন অভিভাবকদের উপর এটা দায়িত্বটা অনেক বেশি। কারণ আমাদের বাচ্চা কাচ্চারা এখনও ছোট, তাদেরকে গড়ে তোলার সুযোগটা এখনও আমাদের হাতে আছে।
তো এইটা আমরা যারা, এবং আরেকটা জিনিস হচ্ছে নিউ জেনারেশন অভিভাবকদের মধ্যে কিন্তু একটা সিগনিফিকেন্ট পোর্শন আছে, আমি যেটা গেস করি যে তারা কিন্তু মানে তাদের মধ্যে সচেতন এবং তাদের মধ্যে নতুন কিছু গ্রহণ করার একটা মানসিকতা আছে। অ্যাটলিস্ট তারা তাদের লাইফে যে অনেক কিছু মিসগাইডেড হয়েছে, অনেক কিছু ভুল করছে, এগুলো তারা চায় না তাদের সন্তানরা ওইভাবে করে, তারা চায় তাদের সন্তানকে সঠিকভাবে গড়ে তুলুক। এই যে ছোট বাট সিগনিফিকেন্ট পোর্শন অফ অভিভাবক যারা আছে, এদেরকে যদি আমরা এই মেসেজটা দিতে পারি যে আপনার সন্তানকে এখন থেকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে অভ্যস্ত করা, তো সেটার জন্য যে বাচ্চাদের প্রশ্নকে এন্টারটেইন করা এবং আরও যেই ধরনের ব্যাপারগুলো আছে এগুলো এক্সপার্টরা আরও ভালো বলতে পারবে, এই ব্যাপারগুলো যদি আমরা দিতে পারি এটা। তারপর হচ্ছে আমার কাছে মনে হয়েছে সরকারি উদ্যোগ বা রাষ্ট্রীয় উদ্যোগের জন্য বৈশা না থাকে, এই নিউ জেনারেশন অভিভাবকদের মধ্য থেকেই কিন্তু একটা সোশ্যাল মুভমেন্ট বলেন বা সোশ্যাল একটা অ্যাওয়ারনেস বলেন বা যাই বলেন এখনো এগুলো গড়ে তুলতে হবে। কথার কথা প্যারেন্টিং ক্লাব হইতে পারে, কথার কথা এদের উদ্যোগে নতুন ধারার কিছু শিক্ষা প্রতিষ্ঠান হইতে পারে যেখানে এই ব্যাপারগুলোকে ফোকাস করা হবে। হ্যাঁ, এইভাবে নানান ধরনের ব্যাপারগুলো হইতে পারে এবং আমাদের রাতারাতি কোনো পরিবর্তন আশা করা উচিত না, কারণ এগুলোর ইম্প্যাক্টটা আসলে অনেক দীর্ঘমেয়াদী হয় এবং এগুলোর মানে সময় লাগে। এগুলো সোশ্যাল কোনো চেঞ্জে কিন্তু খুব শর্টকাট আসে না। তা আমার কাছে মনে হয়েছে যে এই আর কি ব্যাপারগুলো মোটা থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাসুদুল আলম। মাসুদুল আলম অনেক সুন্দর করেই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রয়োজনীয়তা এবং আমরা আসলে কি করতে পারি এটা ব্যাখ্যা করেছে। তো এটা ট্রু যে এই আমরা আগে কি ভুল করেছি বা সেটা চিন্তা ভাবনা না করে আমরা যারা নিউ জেনারেশন প্যারেন্টস আছি আমাদের অনেক কিছুই করণীয় আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে রেকগনাইজ করা যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এবং আমরা সচেতনভাবে এই বিষয়টা আমাদের সন্তানদের মাঝে ছড়াই দিতে চাই। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সন্তান বড় হয়ে কি ধরনের মানুষ হবে সেটা অনেকটা ডিপেন্ড করে যে তার এই অ্যাবিলিটিটা কতটা গ্রো করলো। তো এই বিষয়ে এখন কথা বলবে সৌরভ আবদুল্লাহ। আমি সৌরভ আবদুল্লাহকে কাছে আসুন, জাস্ট কাম হিয়ার। সৌরভ আবদুল্লাহর পরে কনক্লুডিং কথা বলবেন মোজাম্মেল স্যার। না, আমার আসলে ভুল করে কিছু বলেন না, আপনাদের কথা জাস্ট ইউ আনসার দ্য 4 কোয়েশ্চেনস। What is your understanding of critical thinking? আমার কাছে যেটা মনে হয় যে মাসুদ ভাই যেটা বলছে যে বাস বিচারহীনভাবে যে কোনো কিছু গ্রহণ না করে এটাকে কোয়েশ্চেন করা, যেমন কথার কথা হচ্ছে যে কি ইয়াং মানুষ বিয়ে শাদী করি নাই, এটা তো একটা হট টপিক। তো আমি যেটা দেখি যে ধরেন কথার কথা, আমি রিসেন্ট একটা বিয়ের অনুষ্ঠানের কথা বলি যেখানে মেয়ে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। তো মেয়ের পক্ষ থেকে হচ্ছে কি প্রায় 10-12 লাখ টাকা খরচ করা হয়েছে মেয়ের ফ্যামিলির পক্ষ থেকে বিয়ের অনুষ্ঠানে। আবার অপরদিকে মেয়ের মোহরানা ধরা হয়েছে 12 লাখ টাকা। তো আমি জিজ্ঞেস করছিলাম যে মোহরানা 12 লাখ টাকা, তো উসুল কি? বলে যে উসুল হচ্ছে যে 4 ভরি স্বর্ণ, এরকম তাহলে দাম আসে 2.5-3 লাখ টাকা। তো জিজ্ঞেস করলাম যে বাকিগুলা? বলছে বাকিগুলা কোনো বেটা দেয় নাকি? তো আমি জিজ্ঞেস করলাম কোনো বেটি লাগে নাকি? তো কোয়েশ্চেনের পাল্টা কোয়েশ্চেন, তাহলে এই কোয়েশ্চেনটা কেন? যেমন কথার কথা এটা তো প্রচলিত আছে যে কোনো বেটা মোরানা দেয় না, মোরানা দেওয়ার কোনো কালচার নাই। তো এটাতে অ্যাভারেজ কোয়েশ্চেন। তো আমার এটার পাল্টা কোয়েশ্চেন আছে যে আসলে কোনো বেটি লাগে নাকি? যেমন কথার কথা বিয়েতে 12 লাখ টাকা খরচ করতে হইলো কেন? এই জিনিসটা কিন্তু ওই বেটিটা কিন্তু রিকোয়ার করে, তার একটা লাইফস্টাইলে, তার জীবনের যে ভিউ, তার একটা বিয়ে অনুষ্ঠানে এরকম জাঁকজমক ব্যাপার স্যাপার হইতে হবে, সেটার জন্য তার এটা লাগে। দ্যাটস ওয়াই তার ফ্যামিলির এফোর্ট করে, মানে এক্সপেক্ট করা। রিকোয়ার বলতে তো আমার এই খাতা কলমে দিতেই হবে এরকম না। হ্যাঁ, ফলে তার এই এক্সপেকটেশনটা এত সলিড যে সেটা খাতা কলমের ব্যাপার না হইলেও সেটা ফুলফিল হচ্ছে, আর মোরানার ব্যাপারটা খাতা কলমের ব্যাপার হইলেও সেটা ফুলফিল হচ্ছে না, এবং সেটা ফুলফিল না হইলেও তার কাছে এটা ম্যাটার করে না। তাহলে এই যে আমরা যে একটা জিনিস নিয়ে নিচ্ছি, আমি সেটাকে কোয়েশ্চেন করতেছি, এই ক্রিটিক্যালি জিনিসগুলোকে দেখা আর কি, মানে পাল্টা কোয়েশ্চেন করা যে আসলে আমি কোন প্যারাডাইমে আছি, যেভাবে চলছে এটা ঠিক কিনা, বা এই মানে কোয়েশ্চেন করা আর কি, জিনিসটাকে অ্যানালাইজ করা। তারপরে আপনার এখন এটার প্রয়োজনীয়তা কি সেটা তো আপনারা অনেক বলছেন, আলাদা করে কি বলবো। আর যে প্র্যাকটিসটা কীভাবে বাড়ানো যায় সেটা হচ্ছে যে কি, যেমন আমরা মাসুদ ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম, সেখানে ক্লাসরুমের কথা বলছিলেন, সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু ক্লাসরুমে আসার আগেই যে আমাদের গ্যাপগুলো, সেটার কথা মাসুদ ভাই বলছে। তো আমি আমার একটা উদাহরণ দিয়ে বলছি, ক্লাস 8-এ পড়ি তখন আমি। তো
আমাদের ক্লাসে স্যার জেনারেল সায়েন্স পড়াইতেছিল অম্ল ক্ষারের অধ্যায়। তো অম্ল ক্ষারের অধ্যায় স্যার পড়াচ্ছে, আমি ফার্স্ট বেঞ্চে আছি, অনেক কোশ্চেন করতেছি, মনে হয় অনেকগুলো কোশ্চেন করছি, মানে স্যার পর এক একটা টপিকে এঙ্গেজ করে আর আমি কোশ্চেন করি। তো এই ইন টাইম হচ্ছে দেখি দুইটা ফ্রেন্ড কথা বলছে, স্যার খুব খেপে গেছে এবং আমাদেরকে খুব শাস্তি দিল। তো আমি খুব ভয় পেলাম যে সারা ক্লাসে এরা কথা বলছে, আর কেউ তো কোনো আমি এতক্ষণ বলতে পারবো না। এতক্ষণ আমি পরে খেয়াল করলাম যে পুরো ক্লাসের মধ্যে আমরা কথা বলতেছি 4 জন, টিচার, আমি এবং হচ্ছে যে 2 জন কথা বলছে। তো এখন আমি ভয় পেয়ে গেছি যে আর কেউ তো কোনো প্রশ্ন করতেছে না, সব প্রশ্ন আমি করে বলতেছি, এবার কি মানে আমার ভাগ্যের শাস্তি জোটে কিনা আর কি। তাহলে এই যে এই কথাটা আমি কেন বললাম যে মানে আমাদের তো এই কোশ্চেন করে ইন্টারেক্টিভলি জিনিসগুলোকে বোঝা বা এটা ঠিক কিনা ভুল কিনা বা আসলে মেকানিজমটা কি এটা বোঝা, এই প্র্যাকটিসটা আমাদের নাই। তো তার আগে আসতে হলে যদি যে ফ্রি স্কুল বা টোটাল একটা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, সেটার জন্য ফ্যামিলি পর্যায় থেকে করা আর কি। আমি আসলে আর তেমন কিছু বলার নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমার ওই সৌরভ আবদুল্লাহর কথা শুনতে শুনতে যেটা মনে হলো, আমাদের আসলে আমরা যখন কোনো ইন্টেলেকচুয়াল আলোচনা করি বা কোনো ডিবেট করি, আমরা অনেক সময় নিজের বক্তব্যটাকে এত বেশি ফোকাস করি যে আরেকজন কি বলতে চাচ্ছে ওটা আসলে একেবারেই ইগনোর করে যায় বা শোনার মতো ধৈর্য থাকে না। কিন্তু আমার মনে হয় যে আমরা যারা মনে করি যে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করি, আমাদেরও উচিত যে ওকে ফাইন, আমি একটা সমস্যা নিয়ে আমার লাইনে আমি এইভাবে চিন্তা করেছি, এখন আমি লেটস সি হোয়াট মাই অপোনেন্টস থিঙ্ক। হ্যাঁ, এবং এই অপোনেন্টসের আর্গুমেন্টসগুলো ধৈর্য ধরে শোনা দরকার। আমার মনে হয় যে যদি আমরা অপোনেন্টস ভিউজগুলো আনতে পারি, আমার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে যখন আমি সেটার একটা সিনথেসিস করব, তখন এক ধরনের আমার যে ফাইন্ডিংসটা আসবে সেটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এই বিষয়ে এখন কথা বলার জন্য অনুরোধ করছি মোজাম্মেল ভাইকে। হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে আলোচনা তো আমরা আজকে 2 পর্ব হলো এখনকার সহ। তো আই উড লাইক টু কন্টিনিউ ইট উইথ রিলেটেড আসপেক্টস অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। তার মধ্যে আমার আজকের আলোচনার শুরুতে একটা কথা ছিল, দ্বিতীয় পর্বের শুরুতে, সেটা হচ্ছে যে মানে মিসইউজ অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিসিজম ফর ক্রিটিসিজম, এটা একটা মিসইউজ অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আরও মিসইউজ হতে পারে। আপনার আলোচনা শুনতে শুনতে আমার মনে হলো যে আপনি বলছেন এ পার্টি বি পার্টির সমালোচনা করে, বি পার্টি এ পার্টির সমালোচনা করে। সমালোচনা করবে না, করবে তো, কিন্তু সমালোচনাটার মানে গ্রাউন্ডটা কী, ইস্যুটা কী, এটা কি মানে জাস্ট আমি ওটাকে সমালোচনা করতেই হবে সেজন্য করছি যেটা আমাদের এখানে চলছে, নাকি আমি কোনো ভ্যালিড গ্রাউন্ডে সমালোচনা করছি? সেজন্য অপোজিশন এবং প্রপোজিশন, মানে আমি এই পয়েন্টগুলো অপোজ করি এবং এটাকে প্রপোজ করি, এটা একটা ব্যালেন্সের ব্যাপার আছে আর কি। হ্যাঁ, তো এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিভিন্ন আসপেক্টগুলো নিয়ে আমরা আরও ফাইন্ড আউট করে আলোচনা করতে পারি। আজকের আলোচনাটা প্রথম পর্ব আমরা 4টা কোশ্চেনকে কেন্দ্র করে করেছিলাম, এটাও আমরা এই কোশ্চেনগুলোকে কেন্দ্র করে আমি শেষ করব, এটা আমি বলতে যাচ্ছি। তো এই যে অ্যাকোমোডেট করা, এটা যেমন গুরুত্বপূর্ণ, আবার এগ্রিয়েবলনেস এটা কিন্তু খুব খারাপ। কিছু লোক আছে যে যারা সব কিছুর সাথে অ্যাগ্রি করে, হ্যাঁ এটারও তো কিছু লোক আছে সব কিছুর মধ্যে একটা খুদ বের করে। তো এইগুলো আর কি। তো ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে আমরা মানে ওই যে হাউ টু থিঙ্ক, হ্যাঁ এরকম করে আমরা একটা আলোচনা করব হোপফুলি। তো নাও কাম টু দ্য কোয়েশ্চেনস। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে যে মানে আমি একটা জিনিসকে দেখব যথাসম্ভবভাবে, আমি দেখছি, তো আমি তো কখনো নিরপেক্ষ হইতে পারবো না, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব নিরপেক্ষভাবে একটা জিনিসকে দেখা, নিরপেক্ষভাবে দেখা। নিরপেক্ষভাবে যখন আমি কোনো কিছুকে দেখতে চাইব, তখন মানে যে কোনো কিছুকে আমি একটা জাস্টিফিকেশনের মধ্যে আনবো। আমার দৃষ্টিতে এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং, যে আমি এটার গ্রাউন্ডগুলো খোঁজার চেষ্টা করব। ওকে,
তো এই গ্রাউন্ডগুলো যখন আমি খুঁজতে দেবো তখন আমি যে নিজের পছন্দ মোতাবেক একটা কিছু তৈরি করে ফেলা, সেটা থেকে হয়তো বেঁচে থেকে আমি মানে ট্রুথটাকে পেতে পারবো আর কি। মানে ট্রুথ হচ্ছে যে সবসময় একটা অবজেক্টিভ ফেনোমেনা, কিন্তু এই অবজেক্টিভ ট্রুথটাকে রিসিভ করে ব্যক্তি মানুষ উইথ হিজ সাবজেক্টিভিটি। তো সেই জন্য যথাসম্ভব নিরপেক্ষভাবে একটা সিচুয়েশন বা কোনো একটা কিছুকে অবজার্ভ করা, এটা আমার দৃষ্টিতে ক্রিটিক্যাল থিঙ্কিং। এবং এটার মানে এগুলো এরকমই যে এটার প্রয়োজনীয়তা হচ্ছে এরকমই যে ইন এ সিচুয়েশন কিছু একটা আছে, আমি হয়তো সেটাকে বাদ রাখলাম। তো সেটার উদাহরণটা হবে এরকম যে ওই যে আমরা যেটাকে বলি যে জাস্টিফিকেশনের থিওরি হিসেবে যে কোহারেন্টিজম, যে একটা সেট দিয়ে বিবেচনা করা। ওকে, এখন হতে পারে যে ওই যে একটা কথা বলে যে রাসেল চিকেন, মানে বার্টন রাসেল এই উদাহরণটা বলছিলেন যে উই ফিড দ্য চিকেন এভরিডে, সামডে আমরা চিকেনটাকে খেয়ে ফেলি। ওকে, তো দ্য লাস্ট মেম্বার ক্যান টার্ন দ্য হোল সেট। তা আমি যদি মানে কেয়ারফুল না হই, আমি যদি ক্রিটিক্যাল না হই, তাহলে কি হই, আমি যদি আনক্রিটিক্যাল হই, বায়াসড হই, আমি যদি হুইমজিক্যাল হই, তাহলে দেখা যাবে যে সিগনিফিক্যান্ট কোনো কিছু আমার কনসিডারেশন এবং জাস্টিফিকেশন থেকে বাদ থেকে যাবে, যার কারণে আমার আলোচনাটা কমপ্লিট হবে না। তো আমার একটা পোস্টার আছে যেখানে মধ্যে আমি করেছি যে আমাদের ইন্টেলেকচুয়ালিটিকে রাউন্ড আপ করতে হবে। অর্থাৎ আমি একটা বৃত্ত তৈরি করব, মাঝখানে যদি আমি একটু স্পেস রেখে দেই তাহলে কিন্তু সেখান দিয়ে কিন্তু মানে আমার কন্টেন্টগুলো হারিয়ে যেতে পারে। তাহলে আমার কথাটা কিন্তু একটা কনসিস্টেন্ট হোল হইতে হবে। অনেকের কথাই খুবই চমৎকার, কিন্তু সেটা গিভেন দিস এইটা আমি পাইছি এরপর থেকে এটা, কিন্তু ওইটা আমি কিভাবে পাইলাম। কথার কথা, এখন আমরা যদি বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দিতে পারি তাহলে ইঁদুরগুলো সব বেঁচে গেল, ভেরি গুড সলিউশন। কিন্তু ঘন্টাটা কে বাঁধতে যাবে? যে বাঁধতে যাবে সে তো সেই ইঁদুরটা অ্যাটলিস্ট মারা পড়বে। হ্যাঁ, তো সেজন্য এটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের গুরুত্বটাই এটা হচ্ছে যে যাতে করে চিন্তার মাধ্যমে আমি যেটা অর্জন করি, যে জ্ঞানটা, সেই জ্ঞানটা যাতে একটা সলিড হয় আর কি। হ্যাঁ, আর মোস্ট অফ দ্য পিপল এটাকে কেন লেক করে, কারণ হচ্ছে যে মানে সত্যের একটা ভার আছে। আমি যখন কোনো একটা রিয়ালিটি, কোনো একটা ট্রুথ, কোনো একটা জাস্টিস, কোনো একটা কিছুকে সঠিক জ্ঞান অর্জন করব, তাহলে সেটা একটা দায় আছে। ওই দায়টা এড়ানোর জন্যে সে করে কি, নিজেকে ওই যে কিছু লোকেরা ভিক্ষা করে না, যে আসলে সে কিন্তু ডিসেবল না, সে দেখায় যে আমি ডিসেবল। হ্যাঁ, তো সাধারণ লোকেরা এরকম কিছু একটা স্ল্যাং কথা মুখে চলে আসে, ভং ধরে, সেই মনে করে আমের বোঝার দরকার নেই। কারণ তুমি যে উদাহরণটা বললা যে মানে কথার কথা 10 লাখ টাকা মহারণা, তাহলে ওটা দরকার। ঠিক সে যদি ক্রিটিক্যাল থিঙ্কিং করতো, যেই লোক, আমি হিসেব করে দেখেছি যে মানে মহারণা যেটা ধার্য করা হয় এটা মোর দেন 20 টাইমস অফ দ্য ব্রাইড গ্রুমস 1 মান্থ স্যালারি। পাত্রপক্ষ মাসে যত টাকা ইনকাম করে, মানে যে মহারণাটা ধার্য করা হয় সেটা কমসে কম 20 গুণ বেশি, তাই না? তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং যদি হয় সেটা থাকতো না। একই সাথে পাত্রীপক্ষের উপরে খাওয়া দাওয়া সব খরচ দিয়ে চাপাই দিচ্ছে, এইটা তো কোনো যুক্তি নেই, তাই না? এভাবে আমাদের সমাজে বা চারপাশে বা যে কোনো কিছুই যত ভুল কিছু আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং যদি হেলদি ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা পরবর্তী আস্তে আস্তে আলোচনা করব। হেলদি ক্রিটিক্যাল থিঙ্কিং হলে এই জিনিসগুলো থাকবে না। কিন্তু মোস্ট অফ দ্য পিপল হচ্ছে যে তারা হচ্ছে বায়াসড এবং ইন্টেনশনাল, সে নিজের হিসাবটা চায়, যার কারণে সে একটা মানে ওই যে মানে তার মতো করে একটা অঙ্ক মিলানোর জন্য সে ক্রিটিক্যাল থিঙ্কিং জানে না, এরকম একটা ভাব ধরে। এখন ভাব ধরে চলতে চলতে ব্যাপারটা এমন হয়েছে যে আমি আরেকটা কথা বলেছি যে ইনফর্মাল লাইফে আপনি এমন কিছু করবেন না যেটা আপনার ফর্মাল লাইফটাকে মানে এফেক্টেড করে। অনেক সময় মানুষ বলে না, এটা তো আমি ইনফর্মালি করতেছি, পার্সোনালি করতেছি, আমি তো এটা ফর্মালি করছি না। কিন্তু আসলে কিন্তু মানুষের জীবনটা কিন্তু ওভাবে কিন্তু ভাগাভাগি না, একটা রিফ্লেকশন একটার মধ্যে পড়েই। তো মানুষ যখন এই যে মানে বুদ্ধিবৃত্তির চর্চাটা করে না, তখন এক পর্যায়ে কিন্তু তার ওই চিন্তার ফ্যাকাল্টিটা নষ্ট হয়ে যায়। কথার কথা, আমি যদি হাতটাকে এখানে বেঁধে রাখি, আমার হাঁটুর অপারেশন হওয়ার পর আমি এটা জানতে পারছি যে একটা মানুষ যদি কোনো একটা কিছুকে যদি মানে ব্যবহার না করে, কদিন পরে এটা এমনিই নষ্ট হয়ে যাবে। তো বুদ্ধিবৃত্তি হচ্ছে একটা নিরন্তর চর্চার ব্যাপার। তো ওই চর্চাটা না থাকার কারণে মানুষের মধ্যে এটা চলে গেছে। যারা বুদ্ধিবৃত্তি চর্চা করার কথা তারা করে না,
তারা করে না বলে তাদের পরের লোকেরা করে না, তারা করে না বলে তাদের পরের লোকেরা করে না, টোটালি একটা এখানের মধ্যে একটা ক্যাওস তৈরি হয়েছে আর কি। তো এইটা থেকে মানে তাহলে উত্তরণের পথটা কি, লাস্ট পয়েন্ট হচ্ছে যে লেট আদার্স ডু ইট, আমরা সবাই মিলে করব, অন্যরা করুক তাহলে আমি করব, এই ভুল চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মানে প্রত্যেকটা ব্যক্তিকে হইতে হবে হুইসেল ব্লোয়ার, প্রত্যেকটা ব্যক্তিকে হইতে হবে যে এক একটা লাইট হাউসের মতো, হ্যাঁ, যে আমি অ্যাটলিস্ট আমার ক্যাপাসিটির মধ্যে করব। আই উড লাইক টু কনক্লুড উইথ দ্য সেইং অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন যে তুমি ন্যায় প্রতিষ্ঠা করা এবং অন্যায়কে বিরোধিতা করা, এটা তোমার আওতার মধ্যে হলে তোমার ক্যাপাসিটি দিয়ে তুমি করবা। তোমার যদি মানে করার ক্যাপাসিটি না থাকে, তুমি সেটার ব্যাপারে ভোকাল হবা, আর ভোকালও যদি হইতে না পারো, তুমি সেটার ব্যাপারে রিপাগনেন্ট হবা, সেটাকে তুমি অপোজ করবা, এটাকে চেঞ্জ করার জন্য তুমি চিন্তা ভাবনা করবা। এইভাবে যদি আমরা করি তাহলে আশা করা যায় যে সব লোকরা তো ক্রিটিক্যাল হবে না, যেটা আমি আগের আলোচনাতেও বলেছি। অ্যাটলিস্ট সমাজের যদি যারা মান্যগণ্য ব্যক্তি, বিশেষ করে যারা লেখাপড়ার সাথে সম্পর্কিত, আরও বিশেষ করে যদি বলি আমরা যারা শিক্ষক, আমরা যদি এই ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে যদি মানে নিজেদের জন্য যদি আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে আশা করা যায় যে ক্রমান্বয়ে দীর্ঘদিনে যে একটা মানে অচল অবস্থা হয়েছে, অচলায়তন হয়েছে, এইটা আবার সেই দীর্ঘ সময় লাগবে সেটাকে মানে তুলে আনার জন্য আর কি। তো এই ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার পদ্ধতি হলো ক্রিটিক্যাল থিঙ্কিং করা, এছাড়া আর কোনো পথ নাই, এটা আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বিষয়ে আজকে আলোচনা মোজাম্মেল স্যারের কথা দ্বারাই এখানে শেষ করছি। আমার মনে হয় যে আমরা পরবর্তীতে আবার এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সাথে শিক্ষার সম্পর্ক এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আদার আসপেক্টসগুলোকে নিয়ে আমরা আরও বিভিন্ন পর্বে কথা বলব। আসসালাম।